তারানাথ বলল, ক্ষমতার অপব্যবহার করতে নেই। শুধু তন্ত্রমন্ত্রের মাধ্যমে পাওয়া ক্ষমতার কথা বলছি না, জীবনের সমস্ত ক্ষেত্রেই সংযমের খুবই প্রয়োজন, নইলে বিপদ ঘনিয়ে আসে। তোমরা তো কলেজে পড়া ছোকরা, ইতিহাসে পড়েছ নিশ্চয়। ক্ষমতার অযথা ব্যবহার করতে গিয়ে বড় বড় রাজা রাজরাদেরও কি অবস্থা হয়েছে। তারানাথের চাইতে বয়সে অনেক ছোট হলেও আমি বা কিশোরী আর ঠিক যাকে ছোকরা বলে সে দলে পড়ি না। তবুও তারানাথ আমাদের মাঝে মাঝে ছোকরা বলে সম্বোধন করে এবং আমরা মেনে নিয়ে থাকি। কিশোরী বলল, তত্ত্ব কথা শুনতে ইচ্ছে করছে না ঠাকুরমশাই, বরং ক্ষমতার অপব্যবহার বিষয়ক কোনো জমাট গল্প বলেন তো শুনি। কারো সর্বনাশ কারো পৌষ মাস, এ কথাটা একেবারে মিথ্যে নয়। একটা জমাট গল্প মানে কোনো একজনের ভয়ানক বিপদের গল্প। তো তোমাদের গল্পের যোগান দিতে হলে দেশে হাহাকার পড়ে যাবে। অনেকদিন ভালো গল্প হয়নি ঠাকুরমশাই, আজ কিন্তু কোনো ফাঁকি চলবে না, আজ ভালো একটা গল্প বলতেই হবে। একটা ঘটনার কথা অবশ্যই মনে পড়ছে, কিন্তু কারো কষ্ট নিয়ে বা দুঃখের ইতিহাস নিয়ে গল্প ফেঁদে বসতে আমার সংকোচ হয়। তবুও বলছি এই কারণে যে এর ভেতর দিয়ে একটা জনশিক্ষার কাজও হয়ে যাবে। কিশোরী বলল, জনশিক্ষার ব্যাপারটা গল্পের শেষে ওই মরালের মতো জুড়ে দেবে না কোনো? হ্যাঁ, আপাতত গল্প শুরু করুন। তারানাথ আমাদের দিকে ইঙ্গিতবহ উৎসুক দৃষ্টিতে তাকাতেই কিশোরী তার পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেট বের করে সামনে রাখল। মৌজ করে কয়েকটা টান দিয়ে তারানাথ বলতে শুরু করলো, দেখো, আমি একজন সাধারণ মানুষ, যাকে সাধক বলে আমি তা নই, কারণ সত্যিকারের সাধনা করার সুযোগ আমি কোনোদিন পাইনি, পেলেও করতাম কিনা সন্দেহ। আসল ব্যাপারের চেয়ে এই পথে পথে বেরিয়ে বেড়ানো, নানা বিচিত্র চরিত্রের মানুষের সঙ্গে আলাপ হওয়া, জীবনের এই দিকটাই আমাকে বেশি মুগ্ধ করত। নইলে সত্যিকারের সাধনা করলে আমি অনেক দূর উঠতে পারতাম। তোমাদের এতদিন বলিনি, আমার একবার প্রকৃত তান্ত্রিক দীক্ষাও হয়েছিল। গুরুর নাম বলবো না, তার বারণ আছে। এবং আমার দীক্ষাও হয়েছিল শুভ লগ্নে। তান্ত্রিক দীক্ষা অনেক বিচার করে লগ্ন দেখে দিতে হয়। শুক্লপক্ষে দীক্ষা হয় না, কৃষ্ণপক্ষের পঞ্চমী সপ্তমী এসব তিথি খুব ভালো। অক্ষয় তৃতীয়া বা দশহরার দিনও হতে পারে, কিন্তু তন্ত্র মতে এসবের চেয়েও প্রশস্ত দিনে আমার দীক্ষা হয়। আমার দীক্ষা হয়েছিল সূর্যগ্রহণের সময়। গুরু যজ্ঞ শেষ করে আমার কপালে তিলক এঁকে যখন গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিলেন, তখন মাথা ঠিক উপরে সূর্যে গ্রহণ লেগে রয়েছে। গুরু আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোর উন্নতি হবে, এমন সব লগ্ন সবাই পায় না। উন্নতি অবশ্য কিছু হয়নি, তবে কয়েকটা ক্ষমতা পেয়েছিলাম, সে তো তোমরা জানো। গুরু এও বলে দিয়েছিলেন যে বেটা,
সাধনা করলে অসীম শক্তি পাবি, কিন্তু সেই শক্তি নিজের স্বার্থে অপরের ক্ষতি করার জন্যে কাজে লাগালে সর্বনাশ হবে। তন্ত্রের এই নিয়ম, সাবধান থাকিস, পা যেন না ফসকায়। গুরুর কথা মতো চলতে পারিনি, অপরের ক্ষতি করিনি বটে, কিন্তু লোভে পড়ে আধ্যাত্মিক উন্নতির বদলে বৈষয়িক উন্নতি চেয়েছিলাম। ফলে শক্তি গেল কমে। নেহাত মধুসুন্দরী দেবী বলেছিলেন কোনোদিন ভাত কাপড়ের জন্য ভাবতে হবে না, তাই চলে যায় একরকম করে। তা যাক সব কথা। তাই একদিন বসে আছি এই বৈঠকখানা ঘরে, সময়টা সকাল। আগের দিন এক বেটা মারোয়াড়িকে কোন শেয়ার ধরে রাখলে লাভ হবে বলে দিয়ে বেশ কিছু নগদ লাভ করেছিলাম। তা পড়তির মুখেও আমার কথায় ভরসা করে সে শেয়ার ধরে রেখে দেয়। তা পরের দিন মাঝরাতে বোম্বে থেকে ট্রাঙ্কল পায়। ওই শেয়ারের দর হঠাৎ নাকি বাড়তির দিকে। তার 7 দিনে কয়েক লক্ষ টাকা মুনাফা করে গতদিন সে এসে বেশ মোটা বোনামি দিয়ে গিয়েছে। মনটা বেশ ফুর্তি ফুর্তি লাগছে। এমন সময় দরজার কাছে একজন লোক এসে দাঁড়ালো। পরনে ধুতি আর টুইলের শার্ট, পায়ে পামচু, বয়স আমার মতোই হবে। তা আমাকে দেখে লোকটা বলল, আচ্ছা, এটা কি তারানাথ তান্ত্রিকের বাড়ি? আজ হাত দেখা হবে না। আর তারানাথ কার নাম? লোকটা তারানাথ বাবু বা ঠাকুর মশাই কিছুই বলল না দেখে তার অভদ্রতায় নিতান্ত চটে গিয়ে বললাম, আমারই নাম। কেন, কি চাই? লোকটা কাছে এসে একটু সামনে ঝুঁকে ভালো করে আমাকে দেখে বলল, হ্যাঁ, তাই বটে। তুই তো তারানাথ, আমাকে চিনতে পারছিস না? অবশ্যই তোরই বা দোষ কি? সে কি আজকের কথা, চিনতে পারলি না? আমি বিরজাভূষণ, আরে বিরজাভূষণ তালুকদার। আরো কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকার পর মনে পড়ল আমাদের স্কুল জীবনের সেই ভূষণ পিছনের বেঞ্চিতে বসতো আর অনর্গল পকেট থেকে ডাঁসা পেয়ারা বার করে চিবোতো। তার পুরো নাম বিরজাভূষণ তো ছিল বটে। আমি তক্তপোষ থেকে উঠে তার হাত ধরে বললাম, মাফ করো ভাই, এই সত্যিই প্রথমটা চিনতে পারিনি। কবেকার কথা সব, চেহারাও বদলে গিয়েছে। তারপরে কি খবর বলো? বসো 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 বসো। বিরজা চৌকিতে বসে বলল, খবর ভালোই, রাজা গজা কিছু হয়নি, কিন্তু বেশ কেটে যাচ্ছে বুঝলি। তা তুই কেমন আছিস বল? ভালোই, আমারও কেটে যাচ্ছে। আর শুনলাম তুই নাকি নামকরা জ্যোতিষী হয়েছিস, লোকের মুখের দিকে তাকিয়ে নাকি ভাগ্য বলে দিস। তাই কলকাতায় এসে ভাবলাম তোর সঙ্গে দেখা না করে যাব না। তা বেশ করেছিস। তা থাক না আমার কাছে কদিন। থাকা হবে না রে ভাই, এই আজকের রাতটা হয়তো থাকবো, কিন্তু কাল সকালেই রওনা দিতে হবে। রাত্রিরে খাওয়া দাওয়া সেরে দুই বন্ধু বাইরের ঘরে চৌকিতে এসে বসলাম। ঘুম আর হলো না। গল্প করতে করতেই রাত ফুরিয়ে গেল। বিরজাভূষণ কলকাতায় এসেছিল একটা মামলার তদারক করতে।
ওদের সমস্ত সম্পত্তি বাবা মারা যাওয়ার পর দুভাগে ভাগ হয়েছে। এক ভাগ পেয়েছে বিরজা, অন্য ভাগ পেয়েছে তার আপন দাদা অম্বিকাভূষণ। তার দাদাকে পৈতৃক বাড়ি ছেড়ে দিয়ে নিজে একটু দূরে আলাদা বাড়ি তৈরি করে নিয়েছে। কিন্তু সম্প্রতি ভাগাভাগির ব্যাপারে কি একটা ত্রুটি বের করে অম্বিকাভূষণ ভাইয়ের বিরুদ্ধে মামলা শুরু করেছেন। যে সম্পত্তি নিয়ে মামলা, তার মূল্য 20,000 টাকার চেয়ে বেশি। কাজেই মামলা এসেছে হাইকোর্টে। এ নিয়ে অনেক দুঃখ করল বিরজা। দেখলাম ওর সেই পুরনো দিনের ভালো মানুষই এখনো যায়নি। যে দাদা তার বিরুদ্ধে মামলা করেছে তার জন্যই সে দুঃখ করছে। পরের দিন যাবার সময় বিরজা বলল, তাই একবার আমাদের গাঁয়ে চল না, বেরিয়ে আসতে পারবি। দেশের দিকেও যাস না অনেক দিন, তা যাবি? কথাটা ঠিক। গ্রামে আমাদের বাড়িও প্রায় ধূলিসাৎ হয়ে পড়েছে। থাকার বা দেখাশুনো করার কেউ নেই। কাজেই কিসের টানে আর সেখানে যাব। অবশ্য বিরজার বাড়ি আমাদের গ্রামে নয়, মধ্যে আরেকটা গ্রাম পেরিয়ে প্রায় মাইল 3 দূরের চড়ুইটিপ নামের এক গ্রাম থেকে সে পড়তে আসতো। তা স্কুলে পড়ার সময় মাত্রই একবারই তার গ্রামে গিয়েছিলাম। এখন আর ভালো মনে পড়ে না। বললাম, আচ্ছা যাব এখন, দেখি একটু সময় করে উঠতে পারলেই। দেখ ভাই, ওসব ছেঁদো কথায় আমাকে ভোলাতে পারবি না। আরে সময় করে উঠতে পারলে মানে কি? হ্যাঁ, তুই কি কারো চাকরি করিস? ওসব বললে চলবে না ভাই। এই শোন, এই সামনের মাসের প্রথম দিকে আমায় আবার কলকাতায় আসতে হবে, মামলার তারিখ পড়েছে। তা সেদিন তোর এখানে এসে উঠবো। তুই আগের থেকে জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে রাখবি, ফেরার সময় তোকে সঙ্গে করে নিয়ে যাব। বেশ, তাই হবে। পরের মাসে বিরজার সঙ্গে আমাদের গ্রামের স্টেশনে গিয়ে নামলাম কত বছর পর। সেই হারানো শৈশবের সোনালি দিনগুলো স্বপ্নের মতো মনে আসে। হায়, যা যায় তা একেবারেই যায়। স্টেশন থেকে আমাদের গ্রাম 7 মাইল, আর বিরজার গ্রাম মাইল 10। স্টেশনে নেমে দেখি আমাদের জন্য গরুর গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। বিরজা ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। গরুর গাড়ি চেপে অনেক বছর পরে আবার কাঁচা রাস্তা দিয়ে দুলতে দুলতে যাওয়া এত ভালো লাগছিল যে বিচার করে দেখে বুঝতে পারলাম শহরে বাস করলেও শহরকে আমি আদৌ ভালোবাসি না। গ্রাম আমার রক্তে মিশে রয়েছে। চড়ুইটিপ গ্রামটা দেখতে ভালো। গ্রামের প্রান্ত দিয়ে বয়ে যাচ্ছে ছোট্ট একটা নদী। নদীর ধারে ঝোপঝাড়। সমস্ত গ্রাম কোথাও খুব ঘন জঙ্গল না থাকলেও ছাড়া ছাড়া গাছপালা প্রচুর। 3-4টে পাকা বাড়ি চোখে পড়ল। এছাড়া সবই হয় চালাঘর, নয়তো করগের টিনের ছাদওয়ালা বাড়ি। বিরজা তার দাদার বাড়ির পাশেই তার বাড়ি করেছে। পাশাপাশি, কিন্তু মুখ দেখাতে কি নেই। যে বাড়িতে বিরজা আমাকে এনে তুলল সে বাড়ি সে নতুন করেছে। ছোটবেলায় আমি এসেছিলাম পাশের ওই পুরনো বাড়িতে, যেখানে এখন অম্বিকাভূষণ থাকেন। শৈশবে স্মৃতিমণ্ডিত কোনো জায়গায় অনেক দিন পরে গেলে যে আনন্দ অনুভব করা উচিত সেরকম খুব একটা হলো না। কারণ গ্রামে ঢুকতেই
আমার একটা অদ্ভুত অনুভূতি হলো। তোমরা তো জানো, দেবী আমাকে কিছু অতি মানবিক ক্ষমতা দান করেছিলেন। গ্রামে ঢুকতেই আমার মনে হলো এখানে একটা অমঙ্গলজনক কিছু ঘটছে। সেটা কি তা তখন বুঝতে পারলাম না বটে, কিন্তু মনের ভেতর কেমন অস্বস্তি পাক খেতে লাগলো। বিরজা জিজ্ঞাসা করল, আরে কি হয়েছে? অমন মুখ করে রইলি কেন? না না, কিছু না, এমনি। বিরজার বউটি বাড়ি ভালো, বেশ সাধ্যি মেয়ে। আমাকে আগে কখনো দেখেনি বটে, কিন্তু হাব ভাব দেখে বুঝতে পারলাম আমি তার স্বামীর খুব বড় বন্ধু। চড়ুইটিপ গায়ে এখনো শহরে চালচলনের ঢেউ এসে দোলা দেয়নি। সেকালের মতো একটা জল ভর্তি গাড়ুর উপরে পাট করা গামছা এনে রেখে গেল বিরজার বউ। হাত মুখ ধুয়ে দুই বন্ধু বাইরের ঘরে তক্তপোষে বসে গল্প করতে লাগলাম। সবই আমাদের সেই রঙিন হারিয়ে যাওয়া ছোটবেলার গল্প। গল্প করছি, কিন্তু পোকা খাওয়া দাঁতের ব্যথা যেমন সর্বদা সব কাজের মধ্যে জানান দেয়, তেমনি মনের ভেতরকার অস্বস্তিটাকে কিছুতেই মুছে ফেলতে পারলাম না। বহুদিনের অভিজ্ঞতা থেকে জানি, আমার এ অনুভূতি সচরাচর ভিত্তিহীন হয় না। এ গ্রামে কোথাও একটা খারাপ কিছু ঘটছে, কিন্তু কি সেটা? আমি অন্যমনস্ক হয়ে যাচ্ছি দেখে বিরজা ভাবলো আমি বোধহয় ক্লান্ত। সে গল্পে ক্ষান্ত দিয়ে উঠে খাওয়া কদ্দূর দেখতে গেল। পরের দিন খুব ভোরে উঠে আমি আর বিরজা নদীর ধারে বেড়াতে গেলাম। ছোট্ট গ্রাম্য নদী, কিন্তু কচুরিপানায় তার স্রোত বন্ধ হয়ে যায়নি। বেশ কাকচক্ষু জল ধীর গতিতে বয়ে চলেছে। সকালের স্নিগ্ধ হাওয়ায় শরীর জুড়িয়ে যায়। একটু পরিষ্কার জায়গা দেখে দুজনে বসলাম। আমার বাঁ পাশে একটা বড় বাবলা গাছ, তার ডালপালা অনেকখানি জলের দিকে ঝুঁকে পড়েছে। গুঁড়ি থেকে কিছু উপরে এক জায়গায় তিনটে মোটা ডাল তিন দিক থেকে বেরিয়েছে। সেখানে একটা কাকের বাসা, কাকের বাচ্চা হয়েছে বোধহয়। মা কাক বসে বাচ্চা পাহারা দিচ্ছে, আর বাবা কাক একটু বাদে বাদেই কি মুখে করে এনে বাচ্চাদের খাইয়ে যাচ্ছে। ওপারে চাষিরা জমিতে লাঙল দেবার উদ্যোগ করছে। গ্রামে এত সকালেই দিন শুরু হয়ে যায়। শহরে অর্ধেক লোক বোধহয় এখনো বিছানা ছেড়ে ওঠেনি। খোলা জায়গা, বেলা বেশি না হলেও রোদ্দুর ওঠার পর আর বসা গেল না। বিরজা বলল, চল উঠে পড়ি, মমতা খাবার নিয়ে বসে আছে এতক্ষণ বোধহয়। ফেরবার সময় আগে পড়ে অম্বিকাভূষণের বাড়ি। দেখলাম একজন প্রৌঢ় মানুষ, পরনে খাটো ধুতি, বেশ হৃষ্টপুষ্ট চেহারা, গলায় এক ছড়া মোটা রুদ্রাক্ষের মালা, বসে বসে তামাক খাচ্ছেন। সেদিকে না তাকিয়ে বিরজা চুপি চুপি বলল, ভাই, ওই হচ্ছে আমার দাদা। অম্বিকাভূষণ আমাদের দিকে তাকিয়েও দেখলেন না।
আমরা বাড়ির সামনে দিয়ে পার হয়ে যাবার আগেই ভেতর বাড়ি থেকে একজন লাল কাপড় পরা সন্ন্যাসী গোছের চেহারার লোক বেরিয়ে এসে অম্বিকাভূষণের পাশে বসে একবার আমাদের দিকে তাকালো। বিশ্রী দৃষ্টি লোকটার, মাথায় সামান্য জটাও আছে, নিম্ন শ্রেণীর তান্ত্রিক সাধকের মতো চেহারা। জায়গাটা পার হয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, তাই রে, ওই লোকটা কে রে? বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো, তোর দাদার গরু নাকি? না না, দাদা ওসব মন্ত্রটন্ত্র নেয়নি, তবে সাধু সন্ন্যাসী করার খুব ঝোঁক। মাঝে মাঝেই এমন দু চারটেকে এনে পোষে। এ বেটাকে দেখছি আজ কয়দিন যাবত, কিছুদিন শুষে আবার চলে যাবে আর কি। দুপুরে দুজনে বৈঠকখানায় বসে কথাবার্তা বলছি। বহুদিন পরে শহর থেকে বাইরে বেরিয়ে যেন হাঁপ ছেড়ে বেঁচেছি। কোলাহল নেই, লোকজনের ঝামেলা নেই। রোজ সকালে বাজার থেকে শুটকো তরকারি আর আধ পচা মাছ কিনে আনার তাড়া নেই। এখানে সকাল বিকেল শুধু খাচ্ছি আর বৈঠকখানা বসে তামাক খেয়ে আড্ডা দিচ্ছি। পরিবেশও বেশ শান্ত। বেড়াতে বেরুলে মেঠো পথ, বাঁশঝাড়ের নুয়ে পড়া ডগার উপর বসে পাখির গান। মনে হয় এসব ছেড়ে এতদিন ছিলাম কি করে। তা কথায় কথায় হঠাৎ বিরজা বলল, তারানাথ, তুই তো আজকাল শহরে থাকিস, তা আমার জন্য কিছু একটা ব্যবস্থা করা যায় না ভাই? ব্যবস্থা? কিসের ব্যবস্থা? আরে ওসব দিকে আমার একটা চাকরি টাকরি হয় না? তুই চাকরি করবি কি রে? তোর বংশে কেউ কোনোদিন পরের কাজ করেনি, আর তাছাড়া সেরকম কারোর সঙ্গে আমার পরিচয়ও নেই। মনে হচ্ছে দাদার সঙ্গে এই মামলায় আমি পেরে উঠবো না ভাই। যদি জিতি তাহলেও সর্বশান্ত হয়ে যাব, তখন তো চাকরি ছাড়ার কোনো উপায় থাকবে না ভাই। এ কথার আর কি উত্তর দেব? চুপ করে বসে রইলাম। রাত্রির বেলা ঘুম আসছিল না। এই দুদিন বিরজার বাড়িতে থাকাকালীন মনের এই অস্বস্তির ভাবটা কিন্তু দূর হয়নি। রাত্রিরে শুয়ে এই ব্যাপারে ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো সুরাহা করতে পারলাম না। তা সকালে বিরজা আর আমি নদীর ধারে বেড়াতে যাওয়া একটা অভ্যেস করে ফেলেছিলাম। আর শেওড়ার ডাল ভেঙে দাঁতন করতে করতে আমরা ভোরবেলা রওনা দিলাম নদীর দিকে। একেবারে স্নান করে তবে ফিরব। সারা রাত গুমোট গরমের পরে সকালে স্নিগ্ধ নদী জলে অবগাহন যে কি তৃপ্তির, সে তোমরা শহরের মানুষেরা আর কি বুঝবে। জলে নেমে ডুব দিয়ে পরে মাথা তুলে দেখলাম, যেখানে দাঁড়িয়ে ডুব দিয়েছিলাম সেখান থেকে বেশ কিছুটা সরে এসেছি। বিরজা হেসে বলল, আমাদের ছোট নদী হলেও বেশ স্রোতের টান আছে, কি বল? কিন্তু পরশু সকালেও তো টান ছিল না, হঠাৎ বাড়লো কেন? আরে ও হয় এরকম, এমনিতে জোয়ার ভাটা বিশেষ খেলে না, কিন্তু অমাবস্যা আর পূর্ণিমার সময় স্রোত বাড়ে। অমাবস্যা কবে? ঠিক জানি না, ওই 3-4 বাকি আছে বোধহয়। স্নান সেরে পাড়ে দাঁড়িয়ে গা মুছতে মুছতে নদীর ধারে ঝুঁকে পড়া বাবলা গাছটার দিকে চোখ পড়ল। প্রথম খেয়াল করিনি, পরে হঠাৎ মনে হলো গাছটায় কি যেন একটা নেই। একটা জায়গা যেন কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কি নেই ওখানে? পরক্ষণেই মনে পড়ল সেই কাকের বাসাটা।
বিরজা বলল, কি হয়েছে বলতো তোর? কি দেখছিস ওদিকে? দেখ, কাকের বাসাটা আজ আর নেই। কাকের বাসা? হ্যাঁ, কালকেও এখানে ওই ডালের তেকোনায় একটা কাকের বাসা দেখে গিয়েছি। আজ আর দেখছি না। কি হলো বলতো? কাল তো ঝড় টড় হয়নি যে পড়ে যাবে? বিরজা শুকনো কাপড় পরতে পরতে বলল, যা, ঝড়ে কখনো কাকের বাসা পড়ে? ওরা দারুণ শক্ত করে বাসা বাঁধে। অবশ্যই খুব বড় ঝটকা হলে পড়তে পারে। কিন্তু সেরকম তো হয়নি। ছাড় দেখি, একটা কাকের বাসা নিয়ে মাথা ঘামাবার কি আছে? হায়, কি ঘটতে চলেছে জানলে কি বিরজা অত শান্তভাবে কথা বলতে পারত? এই ঘটনার পরেও কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারিনি, পারা সম্ভবও ছিল না। কিন্তু কখনো কখনো জীবনে আশ্চর্য অঘটনের ভিড় লেগে যায়। সকালে যার কথা খুব ভেবেছি, দেখা গেল বিকেলে 10 বছর পরে হয়তো সেই বন্ধু এসে হাজির হলো। কিংবা হয়তো সকালে একটা তালা এবং বিকেলে সেই তালাটারই চাবি রাস্তায় কুড়িয়ে পাওয়া যায়। এর পরের দিনই সেই ধরনের একটা ব্যাপার ঘটায়। আমি মনে মনে 2 আর 2 যোগ করে দিলাম। চড়ুইটিপ থেকে মাইল আসটেক পশ্চিমে বসন্তপুর বলে একটা গ্রাম আছে। তা সে গ্রামের কল্যাণেশ্বর শিব খুব জাগ্রত। প্রতি বছর চড়কের সময় বড় মেলা বসে। মন্দিরও নাকি বহুদিনের পুরানো। গায়ে পোড়ামাটির কাজ রয়েছে শুনে বীরজাকে বলেছিলাম একবার দেখতে যাবার কথা। তা বীরজা গ্রামের আবিদ শেখকে বলে রেখেছিল পরের দিন সকালে তার ঘোড়ার গাড়ি নিয়ে আসতে। সমস্ত গ্রামে আবিদেরই একমাত্র গাড়ি। মাঝে মাঝে স্টেশনে গিয়ে ভাড়া খাটে আর অবসর সময়ে পড়ে পড়ে ঘুমোয়। সকালে তৈরি হয়ে বসে আছি, কিন্তু বেলা ক্রমে বেড়ে চলল, অথচ আবিদ শেখ আর গাড়ি নিয়ে আসে না। বীরজা বিরক্ত হয়ে বলল, দূর, যত সব কুড়ে লোক নিয়ে কারবার। এত বেলা হয়ে গেল, আজ আর যাওয়াই হবে না। গেলে ফিরতে বিকেল হয়ে যাবে। নে ভাই, আজকে জামা কাপড় খুলে ফেল, ভালো করে বস, ও পরের দিন দেখছি কি করা যায়। এই সব বলা কওয়া হচ্ছে, তাই এমন সময় ম্লান মুখে আবিদ শেখ এসে উপস্থিত। বীরজা চোটে বলল, এই আবিদ, কেমন তোমার কাণ্ডজ্ঞান হে? সেই কখন থেকে বসে আছি, আজ আর যাওয়াই হলো না। আরে কি হয়েছিল তোমার? আর তোমার গাড়ি কই? আবিদ শেখ বিষণ্ণ মুখে বলল, আর বলবেন নি কর্তা, সকালে উঠে ঘোড়া জুটে গাড়ি নিয়ে আসতেছিলাম, কিন্তু ঘোড়া কিছুতেই গাড়ি টানবে নি। কত গুঁতো গেতা দিলাম, তবু ঘোড়া ঠাই দাঁড়িয়ে রয়েছে। অনেক দিনের পোষা জানোয়ার কর্তা, কথা বললি শোনে। পরে মনে হলো ওর ঘাড়ে ব্যথা টেতা কোনো কারণে হয়েছে। গাড়ি টানতে গেলে ব্যথা লাগছে, তা নেমে এসে দেখি ঠিক তাই, ঘাড়ের কাছে একটা বেশ বড় কাটা দাগ। ও ঘোড়া নিয়ে তো আর আজ বেরোনো যাবে নি কর্তা। জোর করে চালাতে গেলি ও মাঝপথে খেপে গিয়ে ও গাড়ি উল্টে দিতে পারে। তা তোমার ঘোড়া জখম হলো কি করে? আর জোয়ালে পেরেক টেরেক কিছু বেরিয়ে আছে নাকি? আগে না কর্তা, সে তো আমি দেখেছি। তাহলে আমিও তাই ভাবছি কর্তা, কিসে ঘা খেলো বলেন দেখি জানোয়ারটা। আর যাকে যাও তুমি, আর তোমার ঘোড়া ভালো হয়ে ওঠা অব্দি যদি আমার বন্ধু থাকে, তাহলে একদিন মন্দির দেখতে যাওয়া যাবে। আবিদ শেখ চলে যেতে
বিরজা আমার দিকে তাকিয়ে বলল, ভাই, এ লোকটা মিথ্যে কথা বলছে কিনা ঠিক বুঝতে পারলাম না। আবিদ এমনিতে ভালো, কিন্তু বড্ড কুঁড়ে। হয়তো আজ আর মেহনত করতে ইচ্ছে নেই, ঘোরাফের আস্তা বলে তুলে দিয়ে সারাদিন পড়ে পড়ে ঘুমোবে। আমি তখন ধুয়ে ধুয়ে চোখ দিলাম, বললাম, না হে, লোকটা বোধহয় মিথ্যে কথা বলছে না। তার মানে তুমি ওর ওই ভালো মানুষের মতো মুখ দেখে গলে গিয়েছো নাকি? আবিদ কিন্তু ভয়ানক মিথ্যেবাদী। তা হতে পারে, তবে এবার বোধহয় ও সত্যি কথাই বলছে। কি বলতে গিয়ে বিরজা থেমে গেল, একটু ইতস্তত করে বলল, হবেও বা, তোর তো আবার কি সব ক্ষমতা আছে লোকের মুখ দেখে মনের কথা বলে দেবার। আমি এ নিয়ে আর কথা বাড়ালাম না। বিরজাও চুপ করে গেল। সকালে বসন্তপুর যাওয়ার জন্য তৈরি হয়ে বসেছিলাম, কাজেই নদীর ধারে দৈনন্দিন ভ্রমণ আজ আর হয়ে ওঠেনি। দুপুরে খাওয়ার পর নিটোল একটি দিবানিদ্রা দিয়ে উঠে দেখলাম বেলা গড়িয়ে গিয়েছে। এখনই বেরিয়ে পড়লে কিছুক্ষণ নদীর ধারে বসে তারপরে যাওয়া যাবে। মুখে চোখে জল দিয়ে রওনা দিলাম। গ্রামের দিকে দিন শেষের একটা সুন্দর রূপ আছে, যা শহরে তোমরা টের পাও না। আস্তে আস্তে আমার চোখের সামনে নদীর ওপারের চষা ক্ষেত আবছা অন্ধকারে ম্লান হয়ে এলো। পাখিরা মাথার উপর দিয়ে ফিরে যাচ্ছে বাসায়। সারাদিনের গরমের পর নদীর বুক থেকে জোলো হাওয়া ভেসে আসছে। বাংলার বাতাসে বৈরাগ্য আছে, বুঝলে? কিছুক্ষণ চুপ করে খোলা হাওয়ায় বসে থাকলে মনে হতে শুরু করে কে কার কি হবে অনর্থক উন্নতির চেষ্টা করে। প্রথমে বেশ ভয় পেয়েছিলাম। এদিককার গ্রামে সন্ধ্যার দিকে এখনো বুনো শুয়োর বেরোয়। শখ করে হাওয়া খেতে এসে শেষে বুনো শুয়োরের হাতে পড়লাম নাকি? শুয়োরেরা বড় পাজি জানোয়ার, অকারণে তেড়ে এসে দাঁত দিয়ে পেট চিরে দেয়। না, শুয়োর নয়। আমার পায়ের আওয়াজ পেতেই বোধহয় ঝোপের মধ্যে থেকে একজন উঠে দাঁড়ালো। অম্বিকা ভূষণের বাড়িতে দেখা সেই তান্ত্রিক সন্ন্যাসী, তার হাতে কতগুলো শেকড় বাকড়। লোকটা তীব্র জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখের দিকে তাকালে মনে হয় পৃথিবীতে সব আলো, হাসি, গান ফুরিয়ে গিয়েছে, যেন কাল সকালে আর সূর্য উঠবে না এবং 5 মিনিটের মধ্যেই আমি মারা যাব। তোমরা হলে সেই চাউনিতেই তোমাদের হাত পা ঠান্ডা হয়ে আসতো, কিন্তু আমি তারানাথ। আমারও জীবন কেটেছে ভয়ানক সব সাধকদের সঙ্গে মেলামেশা করে। তারা সত্যিকারের সাধক। আর এই লোকটাকে দেখেই বুঝতে পারলাম এর কিছু ক্ষমতা আছে বটে, কিন্তু সে নিম্ন শ্রেণীর ক্ষতি করার ক্ষমতা। সেটা বুঝেই মনে জোর পেলাম। লোকটা আমার দিকে তাকিয়েই আছে। আমি তার চোখে চোখ রেখে বললাম, কি শেষ সর্ষে জোগাড় হলো? মুহূর্তের মধ্যে তার মুখে বিস্ময়, ক্রোধ ইত্যাদি কয়েকটি অভিব্যক্তি খেলে গেল। আমার দিকে এক পা এগিয়ে এসে অদ্ভুত কর্কশ গলায় বলল, তুমি কি করে জানলে? কাকের বাসা তো আগেই সংগ্রহ হয়েছে। নিম পাতা কি কালকে পাড়া হবে না পরশু? পরশুই তো অমাবস্যা, তাই না?
সে কিছুক্ষণ আমার দিকে স্থির চোখে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে প্রত্যেকটা কথা গরম লোহার মতো বিঁধিয়ে দিয়ে বলল, তুমি জেনেছ তাহলে? তাই তোমাকে দেখে সেদিন আমি বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল। তারপরেই তার চোখ আবার দপ করে জ্বলে উঠল। মাথাটা সামনে ঝুঁকিয়ে সে বলল, কিন্তু বিশেষ কিছু লাভ হবে না। এক সাধকের অভিচার ক্রিয়ায় বাধা দেওয়া নিয়ম বিরুদ্ধ, জানো তো? দিও সুবিধে করতে পারবে না। আমার যা করার তা আমি করবই, বাধা দিলেও লাভ হবে না, আমার ক্রিয়ার ফল ফলবেই। ঠিক আছে, দেখা যাক। বেশ, দেখো তাহলে। বলে পিছন ফিরে সে হাঁটতে শুরু করলো। খুব মন খারাপ নিয়ে বিরজার কাছে ফিরলাম। আমি নিজের অভিজ্ঞতা থেকে জানি, এসব সাধকদের ভালো করার ক্ষমতা না থাক, ক্ষতি করার শক্তি খুবই থাকে। তোমাদের একটা কথা বলা হয়নি। প্রথমে নদীর ধারের বাবলা গাছ থেকে কাকের বাসাটা অদৃশ্য হয়ে যাওয়াতে আমার মনের ভিতরে টনক নড়ে ওঠে। তোমাদের এই জিনিসটা ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। বহু অভিজ্ঞতায় শ্মশানে মশানে ঘুরে একটু একটু করে এটা দাঁড়িয়ে গিয়েছে। কখনো মুন্ডমালা তন্ত্র অথবা হংস পারমেশ্বর নামে কোনো বইয়ের নাম শুনেছ? শোনোনি তো? সেই বইয়ে শ্বেতবগলা নামে এক দেবীর উল্লেখ রয়েছে। তার পুজো করে তারপর উচাটন ক্রিয়া করতে হয়। কারুর ক্ষতি করার জন্যে যে তান্ত্রিক ক্রিয়া, তার নামই উচাটন। অমাবস্যার দিন ছাড়া শ্বেতবগলার পূজা হয় না। ঘোড়া আর মোষের রক্ত মিশিয়ে কালি তৈরি করতে হয়। তারপর কাকের পালকের কলম দিয়ে যা সর্বনাশ করতে চাও, তার নাম একটা নিম পাতার ওপর ওই রক্ত দিয়ে লিখতে হবে। লেখার সময় একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, সেটা তোমাদের বলবো না। এরপর ষোড়শোপচারে শ্বেতবগলার পুজো করে হোম করতে হবে। যজ্ঞের সমিধ হচ্ছে সাধারণত বেলকাঠ বা যজ্ঞ ডুমুরের কাঠ, কিন্তু এই যজ্ঞ করতে হয় কাকের বাসার সরু সরু কাঠি দিয়ে। প্রত্যেকটি কাঠি যজ্ঞের আগুনে দেবার আগে শ্বেত সর্ষের তেলে ভিজিয়ে নিতে হয়। পূর্ণাহুতি দেওয়ার সময় ওই শত্রুর নাম লেখা নিম পাতাটি যজ্ঞের আগুনে দিলেই কাজ শেষ। এবার আগুন নিভে গেলে যজ্ঞকুণ্ড থেকে কিছুটা ভস্ম তুলে শত্রুর বাড়িতে নিক্ষেপ করলে কয়েকদিনের মধ্যেই তার ভয়ঙ্কর সর্বনাশ উপস্থিত হবে। ভয়ানক বটে। সেই জন্যেই বিরজার জন্য চিন্তিত হয়ে পড়েছিলাম। রাত্রিরে বাইরের ঘরে বসে গল্প করতে করতে বিরজা বলল, আচ্ছা, তোকে এরকম দেখাচ্ছে কেন বলতো? শরীর খারাপ টারাপ নাকি? না শোন ভূষণ, কাল একটা পুজো করব ভাবছি।
ফর্দ করে দেব, কতগুলো জিনিস আনিয়ে দিস তো, রাত্রিবেলা পুজো হবে, বুঝলি? পুজো? কিসের পুজো? আর এমনি তো সময়টা ভালো যাচ্ছে না, ভাবছি একটা সস্তায়ন গোছের কিছু একটা করে দেব। কি ব্যাপার বল দেখি ভাই, আমায় ভোলাবার চেষ্টা করিস না। যদি কিছু বুঝে থাকিস আমাকে বল, আমার কি কোনো বিপদ আসছে? ভেবে দেখলাম বিরজার কাছে আসল ঘটনা লুকিয়ে কোনো লাভ নেই, বরং তৈরি থাকলে ও যাই আসুক না কেন তার সঙ্গে যুদ্ধ করতে পারবে। আমি বিরজাকে সব খুলে বললাম। বিরজা শুনে কিছুক্ষণ চুপ করে বসে থাকলো। তারপর নিজের বিপদ সম্বন্ধে কোনো কথা না বলে একটা নিঃশ্বাস ফেলে বলল, আবিদ শেখ তাহলে সত্যি কথাই বলেছিল? হ্যাঁ, তা বটে। ভাই, আমি তাহলে এখন কি করব বলতো? বললাম তো, জোগাড় যন্ত্র করে দে, কাল সকালে সস্তায়ন করে দি। তাতে আমার বিপদ কেটে যাবে? ওদের পুজোর ফল ফলবে না বলছিস? কিরে, ও উত্তর দিচ্ছিস না কেন? দেখ, তোকে মিথ্যে কথা বলতে চাই না বিরজা। এসব তান্ত্রিকের মানুষের ভালো করার ক্ষমতা না থাকলেও খারাপ করার শক্তি খুবই থাকে। আমার পুজোর ফল না পড়লেও তোর দাদার ক্রিয়াকাণ্ডের ফল হবে বলেই মনে হয়। তাহলে তুই তো অনেক সাধুর সঙ্গে ঘুরেছিস, এই পুজো কাটান দেবার কোনো মন্ত্র জানিস না? না ভাই বিরজা, আমি এ পথের ভালো দিকটারই সন্ধান করেছি চিরকাল। অপরের ক্ষতি কি করে করতে হয় তা শিখিনি। অনেককে অনেক ভয়ানক কাণ্ড করতে দেখেছি ঠিকই, কিন্তু তা শিখতে ইচ্ছা হয়নি। আমি তাহলে এখন কি করব? ঈশ্বরকে ডাক, তিনি সর্বমঙ্গলময়। তিনি ইচ্ছে করলে সব বিপদ কাটিয়ে দিতে পারেন। অনেকেই তো ভগবানের কাছে অনেক কিছু প্রার্থনা করে ভাই, তাদের সবার কথা ঈশ্বর শোনেন? ভগবানকে ডেকে লাভ কি? বিরজা চরিত্রের এই দিকটা চোখে পড়ায় আমার খুব ভালো লাগলো। সে গ্রামের লোক বটে, কিন্তু অধি ভৌতিক আধি দৈবিক ক্রিয়াকর্মে বিশ্বাসও রাখে। কিন্তু নিজের বিপদ ঘটতে চলেছে জেনেও সে গেঁয়ো লোকের মতো অধীর হয়ে পড়ল না। কিছুক্ষণ চুপ করে থেকে সে উঠে বাড়ির ভেতরে গেল। বস একটু, আমি আসছি এক্ষুনি। 10-12 মিনিট পরে বিরজা হাতে করে একটা লাল কাপড়ের পোঁটলা নিয়ে ঘরে ঢুকে তক্তপোষের ওপর বসল। কি ব্যাপার, ও পোঁটলাই কি? এদিকে আয়, তোকে কয়েকটা জিনিস দেখাই। জিনিস? কি জিনিস? বিরজা পোঁটলার গিট খুলে এক রাশ কাগজ বের করলো। বলল, ভাই, এগুলো আমার জমি জমা আর সম্পত্তির দলিল। আমার কোথায় কি আছে তোকে বুঝিয়ে দিয়ে যাই। যদি আমার কিছু হয় তাহলে তুই আমার বউ ছেলেপিলেকে দেখিস ভাই, আর আমি কাউকে বিশ্বাস করতে পারবো না। উঠে গিয়ে ওর হাত ধরলাম। দাঁড়া, পাগলামি করিস না, একটা কাজ করা যাক বরং। কি 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 কাজ? তুই কোনো তীর্থে চলে যা সপরিবারে। তাতে তাতে কি হবে? তীর্থে থাকলে অমঙ্গল হয় না, কারো কোনো অভিশাপ ফলে না। ঠিক বলছিস? অন্তত কম ফল হয়, ঈশ্বরের স্থান তো। বেশ, তাহলে তুইও চল আমার সঙ্গে। আমি আমি কি করে এখন? না ভাই, ও সব চলবে না। তোর কথায় আমি এই বিপদ মাথায় করে বাড়ির সবাইকে নিয়ে তীর্থ করতে যাব। তা যদি তাতেও কোনো ফল না হয় আর আমি বিদেশেই মরে যাই, তাহলে বউ ছেলেপুলের কি হবে? ওরা পথ ঠিক করে বাড়িও ফিরতে পারবে না। তুই যখন বুদ্ধি দিয়েছিস তখন তোকেও সঙ্গে যেতে হবে। না করিস নে ভাই। বিরজার দিকে তাকিয়ে মায়া হলো।
বেচারা ভয় পেয়েছে খুব, কিন্তু চরিত্রের দৃঢ়তা দিয়ে সেই ভয়কে মুখে ফুটে উঠতে দেয়নি। এখন ওকে একলা ছেড়ে দেওয়া উচিত নয়। বললাম, আচ্ছা, যাব তোর সঙ্গে। কবে রওনা দিতে চাস? কাল সকালেই যাব। সে কি, হঠাৎ কোথাও কিচ্ছু নেই, এক রাত্রিরে সব গোছগাছ করবি কি করে? সে আমি পারবো। আর এমন কি বা নেবার আছে, ও হয়ে যাবে এখন। কিন্তু টাকা কড়িরও তো প্রশ্ন আছে। ও ও ও তার জন্য আটকাবে না। এসব দেশগা জায়গা, আমরা সব ব্যাংকে ট্যাঙ্কে টাকা রাখি না। ও 2-4 টাকা যা আছে তা বাড়িতেই আছে। কালই চল। ঠিক আছে, চল তাহলে। কোথায় যাবি? কাশি চল, খুব দেখার ইচ্ছে ছিল ভাই, তাই এই সুযোগে হয়েও যাবে। তারপরে একটু চুপ করে থেকে আবার বলল, তারপর ধর, সত্যিই যদি আর না ফিরি, তাহলে হিন্দুর ছেলে, কাশিতেই অন্তত মরতে পারবো। সারা রাত্রি তোড়জোড় করে পরের দিন সত্যিই আমরা কাশী রওনা দিলাম। বিরজা স্ত্রীকে আসল কারণ জানানো হলো না। দুই বন্ধুর হঠাৎ বেড়াতে যাবার শখ হয়েছে, এই কথা তাকে বলা হলো। যাবার পথে নিবারণ রায়, বিরজার দূর সম্পর্কের মামা, তাকে ঠিকানা দিয়ে এলো বিরজা। বলল, দিয়ে রাখি ঠিকানাটা, বলা যায় না, যদি কোনো দরকারে লাগে। আমার এক চেনা ভদ্রলোকের অনেক দান আছে কাশীর এক আশ্রমে। সেখানে এর আগেও বাদ্যুই আমি উঠেছি কাশী গিয়ে। এবারও সেখানেই থাকবো ঠিক করেছিলাম। তারই ঠিকানা। তখনও জানি না যে ঠিকানাটা সত্যিই দরকার পড়বে। তা অমাবস্যার দিন সকালে কাশী পৌঁছলাম। গঙ্গা স্নান সেরে সেদিনই বাবা বিশ্বনাথের পুজো দেয়া হলো। বেচারা বিরজার বউ জানে না স্বামী কেন এত তাড়াহুড়ো করে কাশী এসেছে। সে আনন্দ করে সব দেখে বেড়াচ্ছে। পাড়াগাঁয়ের বউ, এর আগে বিশেষ বাইরে বেরোয়নি কখনো। সে খুব খুশি। বিরজা মাঝে মাঝে কাষ্ঠ হাসি হাসছে, কিন্তু সে হাসিতে কোনো রং নেই। সেদিন রাতটা আমরা দুই বন্ধু এক জায়গায় বসে প্রায় জেগেই কাটিয়ে দিলাম। কিছুই ঘটল না। এই ভয়ঙ্কর সময়টা কেটে যেতে বিরজাও যেন মনে একটু বল ফিরে পেল। পরের দিন সকালে তাকে বেশ হাসি খুশি দেখলাম। তাই এই করে নিরুপদ্রবে আরো 3-4টি দিন কেটে গেল। পঞ্চম দিনে বিরজাই আমাকে বলল, ভাই, মনে হচ্ছে এই যাত্রায় বেঁচে গেলাম, বুঝলি না? তীর্থস্থানের মাহাত্ম্য আছে, স্বীকার করতে হবে। সেদিনই বিকেলে বসে আমি আর বিরজা গল্প করছি। মাটিতে বসে তরকারি কুটছে বিরজার বউ। হঠাৎ আশ্রমের অধ্যক্ষ জ্ঞানানন্দ ঘরে ঢুকে বললেন, হঠাৎ ঢুকে পড়লাম, আর কিছু মনে করবেন না। অবশ্যই বৌমা আমার মায়েরই মতো। তা আপনার সঙ্গে একটু কথা বলা যাবে কি? হ্যাঁ, আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার বলুন। জ্ঞানানন্দ তার হাতে ধরা হলুদ রঙের এক টুকরো কাগজ আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বিরজা ভূষণ কার নাম, একটা তার এসেছে। তা আশ্রমে তার এলে আমি সই করে নিয়ে পৌঁছে দিই। দেখুন তো কি খবর, কোনো বিপদ টিপদ নয় তো? বিপদ আর কি হবে, বিরজা তো সমস্ত পরিবার নিয়ে এখানে। তার খুলে বিরজার চোখ মুখ কেমন হয়ে গেল। আমি আর জ্ঞানানন্দ একসঙ্গে জিজ্ঞাসা করলাম, আরে কি হয়েছে রে, কি খবর? দাদা তার করেছেন, পড়ে দেখ। পড়ে দেখলাম অম্বিকা ভূষণের করা তার বটে।
বিশেষ কিছু লেখা নেই, শুধু বলা হয়েছে অবিলম্বে বাড়ি ফিরে এসো, বাড়িতে বিপদ। বিরজার দিকে তাকিয়ে বললাম, কি বিপদ বলে মনে করিস বলতো? তা কি করে বলবো বলতো, কিছু তো বলা হয়নি। তাছাড়া দাদা হঠাৎ, যার জন্য এত কাণ্ড, আমার মাথা গুলিয়ে যাচ্ছে ভাই। জ্ঞানানন্দ বুদ্ধিমান মানুষ, বিরজার কথা ধাঁচে বুঝলেন কোথাও কোনো গোলমাল আছে। একটু কেশে গলা পরিষ্কার করে বললেন, আচ্ছা আমি তাহলে যাই, একটু কাজ আছে, কি ঠিক করেন জানাবেন আমাকে। তিনি চলে যেতে বললাম, হ্যাঁ কি করবি? চল ফিরে যাই, নিশ্চয় কিছু গুরুতর হয়েছে বুঝলি, নইলে দাদা তার করবেন। ট্রেনে আস্তে আস্তে সমস্ত পথ বিরজা বলল, রক্তের টান বুঝলি ভাই, দাদা ভুল বুঝতে পেরে আমাকে আবার ডেকেছে। আমি তার কথার উত্তর দিইনি তখন, কারণ হঠাৎ আমার মনের মধ্যে আবার সেই পুরনো অমঙ্গলের ধ্বনি বেজে উঠেছে, যেন অবিলম্বে একটা অশুভ কিছু ঘটতে চলেছে। এর ওপর বিরজাকে আর কিছু বলে ভয় দেখিয়ে লাভ নেই, কিন্তু আমি জানি কিছু একটা ঘটবেই বা ঘটেছে। আমার এই অনুভূতি মিথ্যে হয় না, হলো তাই। গরুর গাড়ি নিয়ে স্টেশন থেকে একেবারে অম্বিকা ভূষণের বাড়ির সামনে গিয়ে নামা হলো। মালপত্র গাড়িতেই রেখে আমরা ঢুকলাম বাড়িতে। চারিদিকে কেমন একটা থমথমে ভাব, বাইরের ঘরে কেউই নেই। বিরজা অন্দরের দিকে পা বাড়াবে এমন সময় স্বয়ং অম্বিকা ভূষণ এসে ঘরে ঢুকলেন। বিরজা নিচু হয়ে তার পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বলল, কি হয়েছে দাদা, তার করেছো কেন? ভাই আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। দাদা কি হয়েছে, অমন করছো কেন? সন্তুর খুব অসুখ বিরু, আর বুঝিয়ে রাখা যায় না। কি 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 বলছো তুমি, আর কি হয়েছে সন্তুর? সবই আমার কপালের দোষ ভাই, সবই আমার কপালের দোষ, আর কারো কোনো পাপ নেই ভাই, আমার দোষ, আমার 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 দোষ, আমার নিজেরই দোষেই আমি পুত্র শোক পেতে চলেছি। আর শান্ত হও দাদা, সব ঠিক হয়ে যাবে, অস্থির হইও না। বিরজা স্ত্রী তখনই অন্দরে চলে গিয়ে সন্তুর পায়ের কাছে বসল। আমার বুদ্ধি বোধহয় কিছু স্থির ছিল। আমি দুই ভাইকে ধরে বসালাম, বললাম, কি হয়েছে একটু খুলে বলুন তো। অম্বিকা ভূষণ কাঁদছিলেন। বিরজা পাশে বসে তার দাদার গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। বেশ দৃশ্যটা। দুই ভাইয়ের বিবাদ বিপদের স্রোতে ভেসে গিয়েছে। আমার প্রশ্ন শুনে অম্বিকা ভূষণ মুখ তুললেন, বললেন, নিজের মুখে স্বীকার করলে পাপের বোঝা হালকা হয়, তাই কোনো কিছু না লুকিয়ে বলছি। বীরু ভাই, তো সর্বনাশ করার জন্য আমি এক তান্ত্রিকের পরামর্শে শ্বেত বগলার পুজো করেছিলাম। সে পুজোয়, এই অংশটা বাদ দিয়ে বলুন, এটা আমি আগেই টের পেয়ে বিরজাকে বলেছি। ও, আপনি জানতেন তাহলে? যাই হোক, তা পুজোর পরে হোম করে সেই হোমের ছাই নিয়ে বীরুর বাড়িতে ফেলবার দরকার ছিল। বেটা তান্ত্রিক এ কাজটা আমাকেই করতে বলল। কি আর বলবো, তখন শয়তান আমার বুদ্ধি কেড়ে নিয়েছিল।
এই সময় বীরু ও কাশিতে বাড়ি ফাঁকা, কাজেই আমিও ভাবলাম সুবিধেই হলো। অমাবস্যার দিন প্রায় সারা রাত্রির পুজো হলো। হোম শেষ হতে হতে শেষ রাত্রির কলা পাতায় মুড়ে খানিকটা ছাই আমার হাতে তুলে দিয়ে তান্ত্রিক বলল, যাও, সাবধান অন্য কোথাও যেন না পড়ে, তাহলেই সর্বনাশ। তখন ভোর হতে দেরি আছে। বীরুর বাড়ির পাঁচিলের পাশে গিয়ে দাঁড়ালাম, হাতে আমার কলা পাতায় মোড়া হোমের ছাই। পাঁচিল ডিঙিয়ে সেটা সব শুদ্ধ ছুঁড়ে ফেলতে যাব ওর বাগানে। কি বলবো মশাই, একটুও মেঘ নেই, ঝড়ের চিহ্ন নেই কোথাও, অথচ প্রচন্ড একটা বাতাসের ঝাপটা এলো কোথা থেকে। ততক্ষণে আমিও সেটা ছুঁড়ে দিয়েছি হাত থেকে। আমার চোখের সামনে বাতাসের মুখে উড়ে গিয়ে তা পড়লো আমারই বাড়ির উঠোনে। তখনই দৌড়ে গিয়ে উঠোন থেকে সবটুকু ছাই নিকিয়ে তুলে নিলাম, কিন্তু তাতে কি আর পাপ যায়? গত পরশু থেকে সন্তু বাবা আমার কেবলই রক্ত বমি করছে। কোনো ডাক্তার দেখাওনি? ডাক্তার কি বলছে? কোনো ডাক্তার কি বাকি আছে ভাই? বিকেলে সদর থেকে বড় ডাক্তার এসেছিলেন। নিবারণ কলকাতায় গিয়েছে মর্গ্যান সাহেবকে আনতে। কাল সকাল নাগাদ এসে পৌঁছবে মনে হয়। দাদা চলো, ভিতরে চলো, সন্তুকে গিয়ে দেখি একবার। আমি একবার যেতে পারি কি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন আসুন। তারপর বিরজার হাত দুটো ধরে বললেন, ভাই, আমি যা করার তা করে ফেলেছি, তুই কোনো রাগ পুষে রাখিস না। তুই আমার সন্তুকে আশীর্বাদ কর ভাই। দাদা অমন করে কেন বলছো দাদা? সন্তু আমার নিজের ছেলের মতো। সকাল হওয়ার আগেই নিবারণ রায় মর্গ্যানকে নিয়ে পৌঁছলেন। শেষ রাতে ট্রেনে এসেছেন। স্ট্যানলি মর্গ্যান রোগী দেখে বললেন, বোধ হয় ও পেরিটোনাইটিস। যদি র্যাপচার্ড হয়ে গিয়ে থাকে তাহলে এই ছেলে কিন্তু বাঁচবে না। আর নইলে একটু সুস্থ হলে কলকাতা নিয়ে গিয়ে অস্ত্র করাতে হবে। পরের কথা সংক্ষেপে বলি। সন্তু বেঁচে উঠেছিল আমাদের সবার মিলিত প্রার্থনার জোরেই হোক বা অম্বিকা ভূষণের অনুতাপে ঈশ্বর দয়া করার জন্যেই হোক। সন্তু 3 দিনের দিনে একটু ভালো হয়ে উঠল। ডাক্তার মর্গ্যান নিজে তার অপারেশন করেন। সে ভালো হয়ে ওঠে। 2 ভাইয়ের ঝগড়াও চিরকালের জন্য মিটে যায়। কিন্তু তান্ত্রিক প্রক্রিয়ায় অপরের ক্ষতি করতে গিয়ে মানুষ নিজের কি বিপদ ডেকে আনে দেখলে তো। বোধহয় ভগবানই অম্বিকা ভূষণকে একটু শাস্তি দিতে চেয়েছিলেন। নইলে সামান্য বাতাসের চিহ্ন নেই কোথাও, অথচ অমন হবে কি করে? কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, সেই তান্ত্রিকের কি হলো? সে পরের দিন লোটা কম্বল নিয়ে কাউকে না বলে ভেগেছিল। প্রাণের ভয় সবারই আছে তো। আচ্ছা, সন্তুর অসুখের ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। তোমরা একটা পাষণ্ড। যদি বিশ্বাসই না করবে তাহলে আমাকে দিয়ে গল্প বলাও কেন? হ্যাঁ, আর যদি কখনো তোমাদের কোনো গল্প বলেছি